আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করতেছি সাধারণ জ্ঞানের তৃতীয় ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা বাংলার প্রাচীন বাংলার যত জনপদ আছে এ সম্পর্কে বিস্তারিত দেখাবো। এর আগে যে দুইটা ক্লাস দিয়েছিলাম সাধারণ জ্ঞানের, দুইটা ক্লাসই খুব ভালো রেসপন্স এসেছে। এবং সেই ধারাবাহিকতায় আর পরতে আমি বলেছি যে তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আমাদের ভাইয়া আছে, ভাইয়া সকল কিছু কভার করে দিবে। সেই ধারাবাহিকতায় আজকে প্রাচীন জনপদের যত খুঁজে তথ্য আছে, যত যা আছে সবকিছু আজকে ক্লাস আলোচনা করা হবে। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এবং আজ ক্লাসে আমরা প্রাচীন বাংলার যত জনপদ আছে সবকিছু শিখে ফেলবো। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক। তো আমাদের প্রাচীনের যে অর্থাৎ আমাদের অখণ্ড বাংলাদেশকে মোট 16টি অঞ্চলে বিভক্ত করা হইতো। হচ্ছে কি, অর্থাৎ তুমি বুঝতে পারতেছো যে অখণ্ড বাংলাকে মোট 16টি জনপদ, অর্থাৎ আমাদের যেমন এখন বর্তমানে জেলা বা উপজেলা সিস্টেম আছে, অর্থাৎ বাংলাদেশের 64টা জেলা আছে। এই যে বাংলাদেশের ম্যাপ, এই ধরো এই বাংলাদেশের ম্যাপ জানি খুব বাজে হচ্ছে, যাই হোক এই বাংলাদেশের ম্যাপ এখান থেকে একটু বাড়বে। এইখানে মোট 64টা জেলা আছে। তো এই যে 64টা জেলা তখন এরকম এক জেলা তো ছিল না, তখন ছিল হচ্ছে তোমার যেটাকে বলতো জনপদ, অর্থাৎ এক একটা অঞ্চল নিয়ে এক একটা জনপদ গড়ে হতো। এই জনপদ গুলা মোট বাংলায়, অখণ্ড বাংলায় 16টি জনপদের প্রকারভেদ পাওয়া যায়। তার ভিতরে অনেকগুলো আছে খুব প্রাচীন, অনেকগুলো আছে খুবই মানে অল্প সংখ্যক সময় অনুষ্ঠিত হয়েছে। তো চলো সবগুলো দেখা যাক। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পুন্ড্র বা, আচ্ছা এটা মুছে ফেলো। প্রথমে এটা ছিল, তাকে বলা হতো পুন্ড্র, বা ইংলিশে বলা হতো হচ্ছে পুন্ড্রা, হয়তো বা, হ্যাঁ পুন্ড্রা। এই পুন্ড জনপদ সম্পর্কে একটু যদি কথা বলতে চাইছো হচ্ছে এটার অবস্থান ছিল হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, অর্থাৎ বৃহত্তর। এটা তোমাদের হয়তো বা একটু সুবিধা হবে যদি আমি ম্যাপ দিয়ে দেখাই। সেটা হচ্ছে কি, আমার কাছে একটা বাংলাদেশের ম্যাপ আছে। তো এই যে বাংলাদেশের ম্যাপটা, এটা তোমাদের দেখাই। এই দেখো, এই যে ম্যাপটা, এই ম্যাপটা দেখো, এই যে রাজশাহী বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা নিয়ে আমি এখানে একটু লিখে দেখাই যে এই দেখো রংপুর, এই তো হচ্ছে আমার যে রাজশাহী, এই হচ্ছে দিনাজপুর, আর হচ্ছে বগুড়া। তাহলে এই অঞ্চলটা এবং এই যে অঞ্চলটা এটা নিয়ে ছিল আমাদের পুণ্ডের অবস্থান। আশা করি এটা খুব একটা কঠিন হচ্ছে না, কারণ হচ্ছে এই যে অঞ্চলগুলো তখন তার এইভাবে বিভক্ত ছিল না তোমার। তাই এই যে অঞ্চলটা, এই সেক্টরটা, এটাকেই ধরা হতো হচ্ছে আমাদের পুণ্ডর অঞ্চল হিসেবে। এটা যদি আমরা আমাদের যে কোনো একটা বইয়ের সাহায্যে দেখি সেটা হয়তো বা আরেকটু সুবিধা হতে পারে। দেখো এই যে বইটা আছে, এই বইটা যে সহজে দেখা যাচ্ছে যে এই দেখো পুণ্ডের অবস্থান কোথায় ছিল যে বললাম। কিন্তু এইখানে আর একটু সমস্যা আছে, সেটা পরবর্তীতে দেখানো হবে। তো এই যে আমাদের অবস্থান ছিল, এটা রংপুর, দিনাজপুর অঞ্চল, এটা সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীন, অর্থাৎ এটা ছিল হচ্ছে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ। সবচেয়ে প্রাচীন বলতে এই পরবর্তীতে আমি যে কয়টা জনপদের কথা বলবো, প্রত্যেকটি জনপদ এটার তুলনায় আপনার নতুন, অর্থাৎ এটা হচ্ছে সবার থেকে প্রাচীন। দ্বিতীয়ত হচ্ছে এটা সমৃদ্ধ, অর্থাৎ এটার যে আয়তন, এটা হয়তো সব থেকে বড় না, কিন্তু সমৃদ্ধ বলতে গেলে বোঝানো হচ্ছে যে এটা একটু বেশি আপডেটেড, বা তখন তৎকালীন সময়ের তুলনায় এইটার যে গঠন প্রণালী বা এটার যে যেই তোমার কাঠামো, সেটা একটু সমৃদ্ধ ছিল। এই যে তোমার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তো একটা যে কোনো একটা নদী দিয়ে কানেক্ট করা হয়েছে। সেই নদীটার নাম হচ্ছে করতোয়া, অর্থাৎ এই অঞ্চলের নদীর নাম ছিল হচ্ছে করতোয়া।
এই যে করতোয়া নদী, এই করতোয়া নদীকে আমাদের এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর ভিতর কানেকশন করতো, অর্থাৎ নদী দিয়েই তো কানেকশন হতো। এবং এই যে অঞ্চলগুলো, অর্থাৎ এখানে রাজধানী ছিল হচ্ছে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এই পুণ্ড্রনগর পুণ্ড্রবর্ধন ছিল কি পুণ্ড্রের রাজধানী। এবং এই যে রাজধানী, অর্থাৎ আমি এখানে লিখে দিই, তো এই যে রাজধানীটা, এটার বর্তমান হচ্ছে মহাস্থানগড় বগুড়া, অর্থাৎ এটা তো তৎকালীন নাম, এখন একটা স্থান কি বা এটার বর্তমান স্থানের জায়গায় এটা হচ্ছে মহাস্থানগড়। তাহলে সহজে হলো জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি প্রথমে বললাম যে আমার পুনরার যে অবস্থান, এটা হচ্ছে অবস্থান, অবস্থান ছিল কোথায়, যে আমাদের বৃহত্তর রংপুর, রাজশাহী, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, দিনাজপুরে দিনপুর হয়ে গেছে, দিনাজপুর। এবং এদের যে মিডিল যেটা থাকতো, অর্থাৎ এটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ নগরী। এটা কানেক্টেড নদী হচ্ছে করতোয়া। এবং এটা রাজধানী, রাজধানী ছিল সে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, যেটা বর্তমান মহাস্থানগড় বা বগুড়ার অন্তর্ভুক্ত। এবার এই যে অঞ্চলটা, এটা শাসন করতো বা শাসন করতেন কারে, অর্থাৎ আমরা জানি যে বাংলার যে ধারাবাহিক শাসন ব্যবস্থা শুরু হয়, তাদের সূচনা হয় মৌর্য বংশের দ্বারা, অর্থাৎ মৌর্য বংশ প্রথম শাসন করে। এবং পরবর্তীতে চলে আসা হচ্ছে আমাদের গুপ্ত বংশ। তাহলে এই অঞ্চলটাই রাজধানী ছিল বা শাসন ছিল হচ্ছে মৌর্য ও গুপ্ত বংশের। এর পরবর্তীতে এখন হয়তো তোমাদের মাসের বংশধর যদি ভাইয়া এমন এমন এমসিকিউ আসে যে এইটাও এইটা দুটো অপশন থাকে, অর্থাৎ এইটা ধরো দেখা যাচ্ছে এতে, এটা আছে সি তে, বি আছে ধরো একটা অন্য একটা, ডি আছে ধরো অন্য একটা, ধরো এটা হচ্ছে পাল, এটা আছে সেন, তাহলে তুমি কোনটা দেখাবো? তুমি যারা বলছেন প্রথম যেটা, অর্থাৎ একদম লেটেস্ট হচ্ছে, লেটেস্ট বললাম না, একদম ডিপের যেটা, অর্থাৎ প্রথম কারা করে, প্রথম রাজধানী যেহেতু ছিল মৌর্যদের, আগে মৌর্য, যদি মৌর্য না থাকে এমসিকিউ, তখন গুপ্ত দেখা বা এই এমসিকিউটা কিন্তু আসে যে নিচের কোন কাদের রাজধানী পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর ছিল, তখন তোমার অপশনে গুপ্ত মৌর্য দুটাই দেওয়া থাকে। যদি দুইটাই থাকে, যদি মৌর্য থাকে অবশ্যই আগে মৌর্য দেখা যাবে, মৌর্য থাকার পর যদি মৌর্য না থাকে তাহলে তুমি গুপ্ত নিঃসন্দেহে দেখাতে পারো। এবার এটা একটা ইতিহাস সম্পর্কে দেখি, সেটা হচ্ছে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম নামে একটা লোক, আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন এই বগুড়ার বিখ্যাত মহাস্থানগড়। অর্থাৎ আমাদের এই যে অর্থাৎ আমাদের 1879 সালে আলেকজান্ডার কানিংহাম, এই লোকটার নাম একটু দেখে যাবো, আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহাম হচ্ছে আবিষ্কার, আবিষ্কার করেন কি, আবিষ্কার করেন হচ্ছে মহাস্থানগড়, অর্থাৎ এটা কোথায় অবস্থিত, বগুড়ায় অবস্থিত। সম্রাট অশোকের রাজধানী, এদের রাজধানী ছিল হচ্ছে পণ্ডনগর। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট খ্যাত সম্রাট অশোক রাজধানী এই পুণ্ডনগর। সম্রাট অশোক সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত শিখবো। আর আশা করি জিনিসটা একটু বোঝা যাচ্ছে যে মৌর্য গুপ্ত উভয় বংশের শাসন এখানে পরিচালিত হইতো এবং এদের রাজধানী এটা ছিল। দ্বিতীয়ত এটা হচ্ছে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম প্রথমত হচ্ছে মহাস্থানগড় আবিষ্কার করেন। এবং এরপরে সম্রাট অর্থাৎ অশোক বা বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট খ্যাত যে আমাদের সম্রাট অশোক আছে, এই সম্রাট অশোকেরও রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগর। আরেকটা জিনিস, যেহেতু মহাস্থানগড় এসেছে সেহেতু প্রাচীনতম শিলালিপি পাওয়া গিয়েছে এই মহাস্থানগড়ে, অর্থাৎ অর্থাৎ এবার আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ইতিহাসটা কেন প্রাচীন বলা হয়, যেহেতু আমাদের মহাস্থানগড় অনেকটা প্রাচীন একটা ইতিহাস এবং সেইখানে শিলালিপিটা পাওয়া যায় প্রাচীনতম, এটা কোথায় পাওয়া যায়, মহাস্থানগড়ে। তাহলে আমাদের পুণ্ডটাকে কেন প্রাচীন তোমার জনপদ হিসেবে বলা হচ্ছে, এর আশা করি তোমরা একটা সুন্দর কনসেপ্ট পেয়েছো। পরে আরো কিছু ঐতিহাসিক তথ্য আছে, সেটা একটু আমরা দেখি, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো।
2016 সালে একটা কাজ হয়, সেই কাজটা হচ্ছে সার্ক। আমরা তো জানি যে সার্কের সাংস্কৃতিক সাংস্কৃতিক রাজধানী বলা হয় হচ্ছে আমাদের এই যে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন আছে এটাকে। অর্থাৎ আমাদের যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ওই যেটা আছে, অর্থাৎ সার্ক আমাদের এশিয়ান এই অঞ্চলে। তো এইটা তোমাদের সার্কের সাংস্কৃতিক, এটা সাংস্কৃতিক রাজধানী হিসেবে করা হয় কাকে? মস্তনগড়কে। এবং কত সালে সেটা? 2016 সালে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য হারমোনি মস্তনগড়ে অনুষ্ঠিত হয় 2017 সালে। এটা কি? এটা তোমরা একটু দেখে নাও যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য হারমোনি। আচ্ছা, মস্তনগড়ের কিছু নিদর্শন সেটা তোমাদের আমি দেখাই। প্রথমত এখানে আছে হচ্ছে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ মাজার। অর্থাৎ মস্তনগড় বলতে আমি বোঝাতে হচ্ছে পুণ্ডনগরে, পুণ্ডে বলখি মাজার, একে মাহিসাওয়ারও বলা হয়। মাহিসাওয়ার মাজার। এবার যে ভাসু বিহার, ভাসু বিহার। তারপর হচ্ছে হচ্ছে আমাদের পরশুরামের প্রাসাদ প্রাসাদ। পরশুরামের প্রাসাদের পর আছে গোবিন্দ বিটার জিয়ত কুণ্ডু। খোদাই পাথর বেহুলা লক্ষিন্দর বাসরঘর। নরকেন্দ্রের বাসরঘর। আর আছে হচ্ছে ব্রাহ্মী শিলালিপি, মস্তনগর শিলালিপি, আর হচ্ছে শিলালিপির ঘাট, আর হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র। অর্থাৎ এইখান থেকে আমাদের এই যে বিখ্যাত যেগুলো আছে, তো এইগুলো যদি ম্যাপ যখন দিছিল তখন এটা মুছে গেছে। তো তোমার এই যে বিখ্যাত কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলো একটু তোমরা দেখে নেবা। অঞ্চলে কি কি বিখ্যাত সেটা হচ্ছে সাকুতান বলকি রহমতুল্লাহ বা মাইসরের মাঝে ভাসুবিহার পরশুরামের প্রাসাদ, গোবিন্দ মেটা জিয়ান্তা কোনো খোদাই পাতার বিভিন্ন কিন্দারের বাসর ঘর, বিরামী শিলালিপি বা মৎস্য শিলালিপি যেটার কথা বললাম, আর সেটা হচ্ছে শিলাদেবীর ঘাট, আর হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র। তো তোমার পুণ্ড নিয়ে খুঁটিনাটি এই কথাবার্তা যা ছিল এটাই, যে পুণ্ড সম্পর্কে এর থেকে বাইরে আর কিছু আসে না। যা যা বললাম যা সেটা রিমাইন্ড করে নিও, যে পুণ্ড সম্পর্কে কি কি ইউনিকনেস বা ইউনিক কি কি বলছি। আর জিকে এর ক্ষেত্রে হচ্ছে কি, তারপরে ইউনিক জিনিস মনে রাখতে হবে। আর জিকে জিনিসটা তোমরা কোনো সময় যদি মুখস্থ করতে চাও, কোনো সময় পারবে না, কারণ জিকে মুখস্থ করে রাখা অসম্ভব। এখানে তো বলতে পারি যে ভাই আপনি যেভাবে বলছেন রাখি, আসলে জিকে মুখস্থ করে রাখা অসম্ভব। জিকে সম্পূর্ণ প্র্যাকটিস। যতটা তুমি প্র্যাকটিস করবা, যতটা রিভিশন দিবা, জিকে ততটা তোমার আয়ত্ত হবে। জিকে যতটা তুমি মুখস্থ করতে যাবা তত তুমি ভুলবা, কারণ অত জিকে তুমি কিভাবে মনে রাখবা। এই জন্য অবশ্যই জিকেটাকে জাস্ট রিমাইন্ড করা, যে দেখতেছি একটু পড়তেছি, কিছুদিন পর আবার রিভিশন দিলাম, কিছুদিন পর আবার রিভিশন দিলাম। কিন্তু জিকেটাকে যদি মনে করো যে আজকে আমার 220টা পেজ আমার মুখস্থ করে উঠতে হবে, তো দেখবা পড়ার শেষে তুমি 2টা পেজের কোনো তথ্য তোমার মনে নেই। আর কি হবে? তুমি ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে মানে একত্র করে ফেলবা গুপ্ত বংশের সাথে। বঙ্গের ব্যাখ্যা দিবা পুণ্ডে, পুণ্ডের ব্যাখ্যা দিবা সমুদ্রকে, সমুদ্রের ব্যাখ্যা দিবা হরিকলে। এটা হবে। কিন্তু যখন তুমি টাইম নিয়ে এবং রিভিশন নিয়ে আস্তে আস্তে জিনিসটা করবা, তুমি খুব সহজে এবং কনসেপ্টটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের বঙ্গ। এটা ইংরেজি বানানগুলো একটু দেখবা, যারা যেহেতু ইংরেজি ভার্সনে পরীক্ষা হয় অনেক জায়গায়, তোমরা ইংরেজি বানানগুলো একটু খেয়াল করবা। এবং ইংলিশ দিকের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা খুবই সহজে ধরে নিতে পারবা। তারপরও আচ্ছা, আমাদের এই যে এটার অবস্থান এটা কোথায় সেটা হচ্ছে আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে আমাদের বৃহত্তর ঢাকা। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। ফরিদপুর, এরপর হচ্ছে হচ্ছে আমাদের বরিশাল অঞ্চল, সাথে
তাহলে এই যে অঞ্চলটা এটা কোথায় কোথায় নিয়ে আমাদের বঙ্গ বঙ্গ হচ্ছে আমাদের অলমোস্ট বাংলাদেশের। তুমি হয়তো বা খুব সহজে বুঝতে পারবো যখন আমি আবার তোমাদের সাথে একটা ম্যাপ নিয়ে আসবো। এই তো বাংলাদেশের ম্যাপ আমি কিনছিলাম। এই দেখো এখানে কি কি আছে। আমাদের বৃহত্তর ঢাকা, ঢাকা কোথায় আমাদের, ঢাকা হচ্ছে এই যে বৃহত্তর ঢাকা। তারপর তোমার বরিশাল, পটুয়াখালী, এই যে বরিশাল আছে, পটুয়াখালী আছে। তো এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো বা ময়মনসিংহ, ফরিদপুর, অর্থাৎ এই যে আমাদের যে অঞ্চলগুলো, এই মেইন হচ্ছে বঙ্গের শুরুটা এখান এখান থেকে শুরু হয়ে এই যে ময়মনসিংহ এখানে আছে, এইভাবে হচ্ছে যে এই হচ্ছে হয়। আসলে এই অঞ্চলটাকে হচ্ছে বঙ্গ হিসেবে ধরা, এখন তৎকালীন তো সবকিছুর নাম ছিল না, আর তৎকালীন মহকুমা আকৃতি থাকতো সবকিছু, অতটা ভাবেও তোমার উপস্থাপন করা হতো না। যদি আমরা একটা বই থেকে দেখি তাহলে তুমি সহজেই দেখতে পারবা। এটা হচ্ছে এই দেখো বঙ্গের অবস্থান, অর্থাৎ তোমার বাংলাদেশের এই স্থান থেকে শুরু করে একদম এই অবধি ছিল হচ্ছে বঙ্গ। এবং বঙ্গকে বলা হয় হচ্ছে সব থেকে বড় জনপদ। এটা নিয়ে এখনই লিখবো। হয়ে যাচ্ছে কি বর্তমান রাজধানী, অর্থাৎ এই জনপদের অংশ। বৃহত্তর ঢাকা আমি যখন বললাম, অর্থাৎ আমাদের ঢাকা সম্পূর্ণটা হচ্ছে এই জনপদের অংশ। এরপরে যেটা সেটা হচ্ছে কি, এবার বললাম যে বৃহত্তর অর্থাৎ সব থেকে বড় জনপদ। বঙ্গ থেকে কি আসে, বঙ্গ থেকে জাস্ট তোমার অবস্থান আছে, অর্থাৎ তোমার যে অঞ্চলগুলো আছে। আর ম্যাপটা হচ্ছে কি, ম্যাপটারও তোমার দুটা টেবিল, অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করো তা এই সাইডে রাখবা ইন্টারন্যাশনাল, এই সাইডে রাখবা বাংলাদেশ। জাস্ট কেন, তুমি যখন পড়তেছো জিকেটা যখন আসলো না, তুমি জাস্ট দেখলা কোথায়, এভাবে দেখার পর যখন জিনিসটা তুমি একটু ভিজুয়ালাইজ করলা, পরবর্তী যখন পরীক্ষায় আসবে তোমার মাথায় কিন্তু অটোমেটিক ওটা চোখটা বন্ধ করে দেখবে, চোখের সামনে ভাসবে যে ও আচ্ছা ওই উপরে ছিল সেখান থেকে এটা এটা এটা। তো এইভাবে যদি করো দেখবা তোমার স্থানগুলো আছে। আর বঙ্গের, অবশ্যই বঙ্গের ক্ষেত্রে হচ্ছে এই যে অবস্থানগুলো, এটা বঙ্গের সব থেকে বড় জনপদ কোনটি, এটা একটা এমসিকিউ আসে। তো তার থেকে বেশি আসে হচ্ছে আমাদের এইটা যে অবস্থান সম্পর্কে। তো এই ছিল হচ্ছে আমাদের বঙ্গের খুঁটিনাটি সকল বিষয়। এরপর আমরা চলে যাচ্ছি সমতটে। সমতট সম্পর্কে বলা হচ্ছে যে, ধরে বানানটা দেখো, ইংরেজি বানানগুলো সবগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো খুব দরকার, আসলেই খুব দরকার। আচ্ছা, এটা কোথায়, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের নিকটবর্তী জনপদ। এর অবস্থানটা কি, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা, পূর্ব এবং আমাদের দক্ষিণ পূর্ব বাংলা বঙ্গের নিকটবর্তী জনপদ। এটা কোন অঞ্চল, আমাদের এই যে সম্রাট অঞ্চলটা হচ্ছে মূলত, অর্থাৎ বঙ্গের এই সাইডে। আমি হয়তো জিনিসটা একটু তোমাকে দেখাই, যেহেতু ম্যাপ আছে কেন কষ্ট করবা। তা এই যে অঞ্চলগুলো, এই যে এই যে অঞ্চলগুলো, অর্থাৎ আমার এই যে এখানে যেগুলো, এইগুলো হচ্ছে বঙ্গের অংশগত ছিল। অর্থাৎ এখানে আছে ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা, বর্তমান চাঁদপুর বা এই ফেনী টেনী, এই যে অঞ্চলটা এটাকে ধরা হতো হচ্ছে আমাদের সমতটের ভিতর। তো সমতটের অঞ্চলগুলো বললাম যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার যে জনপদ গুলো আছে সেকে বলা হচ্ছে সমতটের ভিতর। এর ভিতর কোন কোন গুলো আছে, যে আছে যে বললাম বৃহত্তর কুমিল্লা বা ইউনাইটেড স্টেট অফ কুমিল্লা। ও কি, নোয়াখালী? হ্যাঁ অবশ্যই নোয়াখালী। এখানে আমি তোমাদের একটু বইতে দেখাই, তোমরা তখন দেখতে পারবে যে একটু আগে তো তোমাদের দেখালাম। এই দেখো সমতট কোথায়, একদম সাইডে। তো ওই যে বললাম যে ওই যে অঞ্চলগুলো, অর্থাৎ কুমিল্লা নোয়াখালী অঞ্চল, ওইটাই ছিল হচ্ছে সমতলের অবস্থান। এবং এটা হচ্ছে রাজধানী, বুঝতে হবে যেহেতু জায়গা নেই। রাজধানী কোথায় ছিল, রাজধানী ছিল হচ্ছে আমাদের কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে, অর্থাৎ কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে, 12 মাইল পশ্চিমে বড় কান্তায়।
এই বড়কামতার পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি। বড়কামতার পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি। রোহিতগিরির বর্তমান নাম হচ্ছে ময়নামতি। অর্থাৎ এই রোহিতগিরির বর্তমান নাম। খুব জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেল। আরেকটু বলি যে রাজধানী অর্থাৎ সমুদ্রের রাজধানী ছিল কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে। সেটা নাম কি? বড়কামতায়। বড়কামতার পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি। এবং এই যে রোহিতগিরি, রোহিতগিরির বর্তমান নাম হচ্ছে ময়নামতি। হুম। তো এই যে জনপদটা, এটা হচ্ছে 7ম শতকে হিউয়েন সাং অর্থাৎ সৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভ্রমণ করে। পূর্বে অর্থাৎ পুরানো দিনে বা আমাদের পূর্বের দিনে যে পরিব্রাজক, এরা বৌদ্ধ ধর্মের প্রচারে এবং বিভিন্ন কারণে আমাদের উপমহাদেশে ভ্রমণ করতো। যারই ধারাবাহিকতায় এই যে 7ম শতকে হিউয়েন সাং অর্থাৎ যিনি চৈনিক পরিব্রাজক, তিনি এটা ভ্রমণ করেন এবং সমতলের অন্যতম নিদর্শন হচ্ছে শালবন বিহার। আর আমাদের এখানে যে কথাবার্তা গুলো ছিল, এটাই সব হয়ে গেল যে 7ম শতকে এই জনপদ ভ্রমণ করা হচ্ছে আমাদের চৈনিক পরিবেশে হিউয়েন সাং, এবং এটা ছিল কি আমাদের শালবন বিহার। তাহলে অবস্থাটা অবশ্যই বুঝতে পারছি যে পূর্ব দিক বা পূর্ব পশ্চিমের দিকের জনপদ, যেটা হচ্ছে আমাদের কার বঙ্গের, এবং স্থানগুলো কোনটা? কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে, যার নাম ছিল সে বড়কামতা। বড়কামতার পূর্ব নাম ছিল রোহিতগিরি, যার বর্তমান নাম হচ্ছে ময়নামতি। 7ম শতকে হিউয়েন সাং যিনি হচ্ছে আসেন ভ্রমণ করতে, এবং এই যে অংশ এই হচ্ছে সবথেকে নিজস্ব হচ্ছে শালবন বিহার। তো এই থেকে ছিল এইটার খুঁটিনাটি। এরপরে আমরা চলে যাবো গৌড়ে। গৌড়ের অবস্থান ছিল চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, বিহার ও উড়িষ্যা জেলা। এখানে আমি তো বলি, এটা তো তোমরা একটু খেয়াল করে শুনবা, কারণ গৌড়ের অবস্থান সম্পর্কে। এটা স্থান ছিল কে থাকে গেল চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে মালদা, বিহার, উড়িষ্যা। এখন কথা হচ্ছে, এই যে জনপদটা, এটা একমাত্র বাংলাদেশের এই অবস্থান ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এবং এটার হয়তো বা আমার ওই ম্যাপ থেকে দেখালে তুমি খুব সহজেই বুঝতে পারবে না, কিন্তু যদি তোমার এখানে দেখায়, অর্থাৎ আমাদের গৌড়ের অবস্থান হচ্ছে, এই দেখো, বরেন্দ্রর কাছাকাছি। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ তো অবশ্যই এই অঞ্চলে। তো এই যে অঞ্চলটা, তো বরেন্দ্র কাছাকাছি যে গৌড়ের অবস্থান, এটা হচ্ছে এখানে। তো এই যে অঞ্চলটা, এখানের অবস্থান ছিল, এবং একমাত্র বাংলাদেশের জেলা ছিল হচ্ছে আমাদের বাংলাদেশ, সেটা ছিল চাঁপাইনবাবগঞ্জ। এবং এর রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, এটা ছিল মুর্শিদাবাদ। রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। এটা কি রাজধানী? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, একমাত্র বাংলাদেশি ছিল, হ্যাঁ বলছিলাম, গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় প্রাচীনকালে বৈয়াকরণিক পাণিনির গ্রন্থ, অর্থাৎ পাণিনির যে গ্রন্থ, বৈয়াকরণিক হচ্ছে যিনি ব্যাকরণ রচনা করে, তো পাণিনির গ্রন্থে প্রথম গৌড় সম্পর্কে জানা যায়। পাণিনি কি একজন বৈয়াকরণিক অর্থাৎ যিনি ব্যাকরণ রচনা করে। এবং গৌড়ের নরপতি ছিল হচ্ছে স্বাধীন বাংলার অন্যতম একজন স্বাধীন নরপতি, নাম নাম ছিল শশাঙ্ক। এবং শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের খুব ঝামেলা ছিল, এবং হিউয়েন সাং তারই বদনাম করতো। তো শশাঙ্ক ছিলেন গৌড়ের নরপতি। এর বিশাল ইতিহাস আছে, সময় হলে একদিন বলবো, আমাদের এটা পড়া লাগে তো।
আচ্ছা যাই হোক আরেকটু বলি, এটা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ গৌড় যে অঞ্চলটা, এটা জেলা কোনটা চন্দ্র ভিতর ছিল চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, বিহার, উড়িষ্যা। যা রাজধানী অথবা একমাত্র বাংলাদেশের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ অর্থাৎ বর্তমান চাপা মুর্শিদাবাদ। এবং পানির গ্রন্থে প্রথম হচ্ছে গৌড় সম্পর্কে জানা যায়, গৌড় পানিনি ছিলেন হচ্ছে একজন বৈয়াকরণী, যিনি ব্যাকরণ রচনা করে। এবং শশাঙ্ক অর্থাৎ স্বাধীন বাংলা অন্যতম স্বাধীন নরপতি, অর্থাৎ সে হচ্ছে শশাঙ্ক, যে ছিলেন হচ্ছে গৌড়ের নরপতি। নরপতি অর্থাৎ যিনি হচ্ছে শাসন বা শাসনটা পরিচালনা করে। আচ্ছা এরপরে আমি চলে যাবো রাঢ়ী। এক একটা জনপদ কিভাবে তোমার এক্সাক্ট করে তথ্য দিচ্ছে, এগুলো যদি একটু ভালো করে দেখা হয় আশা করি লাগে না। ক্লাসগুলো যদি একটু লাইভে নিতে পারতাম তাহলে তোমার সাথে ইন্টারেক্ট করা যেত, কিন্তু যেহেতু রেকর্ডেড ক্লাস এবং আমার লিমিটেড রিসোর্সেস, যার কারণে আসলে ওইভাবে ইন্টারেক্ট করতে পারতেছি না, কিন্তু আশা করি খুব শীঘ্রই একটা কোনো ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আর আরেকটা একটু আমরা দেখি, রানের বানানটা দেখো। আচ্ছা, রাত সম্পর্কে যেটা আছে, রানের অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে, অর্থাৎ এটার অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর। আচ্ছা, ভাগীরথী নদীর পশ্চিম তীর অর্থাৎ রার বলতে বোঝানো হচ্ছে, এই দেখো, অর্থাৎ আমাদের বঙ্গের এই সাইড অর্থাৎ আমাদের এই দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই সাইডটাকে দক্ষিণ মেরু বলে, এই পাশটাকে। তো এই যে পাশটা, এখানে হচ্ছে রাঢ়ের অবস্থান। রাঢ়টা খুব বিশাল অঞ্চল নিয়ে গঠিত ছিল, এবং এই রাঢ়ের অপর নাম ছিল হচ্ছে সূক্ষ্ম। অর্থাৎ রাঢ়কে আরেকটা নামে ডাকা হতো, সেটা ছিল হচ্ছে সূক্ষ্ম। অনেকে বলা যায় এই দেশের অঞ্চল, এখানে অঞ্চলের মানুষের আচরণ রুক্ষ ছিল, অর্থাৎ এটা একটা সূক্ষ্ম রুক্ষ কানেক্ট হয় না মানুষের আচরণ। আচরণ ছিল রুক্ষ, এবং রাজধানী ছিল কটিবর্ষ, বর্তমান হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দিনাজপুর শুধু বাংলাদেশে নেই, ভারতে আছে। রাজধানী ছিল হচ্ছে কটিবর্ষ। যার বর্তমান অবস্থান হচ্ছে ভারতের বা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। তাহলে আশা করি খুব সহজে সেটা বুঝতে পারতেছো যে আমাদের রাঢ়ের অবস্থান কোথায়। রাঢ়ের অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম পারে। আর মানুষের যে রাঢ়ের অপর নাম হচ্ছে সূক্ষ্ম। যার মানুষের আচরণের কথা বলা থেকে, যে এদের মানুষের আচরণ ছিল রুক্ষ বা একটু হার্শ টাইপের। এবং এর রাজধানী ছিল কটিবর্ষ, বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ আছে, যেখানে আমাদের তথাকথিত দিদির শাসন চলে, সেই দিদির এলাকার অঞ্চল। এবং সেখানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর যে অঞ্চলটা আছে, তোমরা হয়তো যারা দাদাগিরি দেখে থাকবো, এই দাদাগিরি নামে একটা রিয়েলিটি শো আছে, ওইটা দেখবা যে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই নামগুলো আসে। তো এই অঞ্চলটা ছিল হচ্ছে আমাদের রাঢ়ের অংশ বিশেষ। তো এরপরে যাবো আমরা আমাদের হরিকেলায়। হরিকেলটা ছিল হচ্ছে, আমরা হরিকেলা বানানটা দেখি, এই হরিকেলা। আচ্ছা, হরিকেল সম্পর্কে আমার কাছে তথ্য আছে। হরিকেলের অবস্থান ছিল সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা, হরিকেলের অবস্থানটা আমি ম্যাপ দিয়ে এখন দেখা যাচ্ছে, সে অবস্থান ছিল হচ্ছে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম কোনগুলো? পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তো জিনিসটা হয়তো আমরা এখান থেকে একটু দেখি, সেটা হচ্ছে কি আমাদের হরিকেলের অবস্থান কোথায় ছিল। তোমরা তো দেখতে পারতেছো কি না পারতেছো, কিন্তু ম্যাপটা যেহেতু এখানে দিই, এই যে দেখো সিলেট, বাজার, এই যে অঞ্চলটা, এবং পার্বত্য চট্টগ্রাম বলতে হচ্ছে এই দেখো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই যে অঞ্চলটা, এটাকে বলা হতো হচ্ছে হরিকেলা। অর্থাৎ সম্পূর্ণ অংশ তো আর আসতো না, কিন্তু কিছু সংখ্যক অঞ্চল এখান থেকে হরিকেলার অংশের ভিতর ঢুকতো। এবং হরিকেল বলতে বোঝানো হচ্ছে তোমার এইখান থেকে হচ্ছে সমতল, এই যে অঞ্চলটা অর্থাৎ মৌলভীবাজার, সিলেট, এই অঞ্চলটা থেকে শুরু করে এই সম্পূর্ণ অঞ্চলটা ছিল হচ্ছে আমার হরিকেলের। তোমাদের আমি যদি বই থেকে দেখাই তৎকালীন ম্যাপে, তোমরা হয়তো বা খুব সহজে বুঝতে পারবে। এই দেখো, অর্থাৎ এই দেখো হরিকেল এখানেও কানেক্ট করছে,
আবার যে পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল এখানেও অনেক ঘুরছে। তো হরিকেলের অবস্থান সম্পর্কে আমরা জেনে গেলাম, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলো সেটাও জানি। এই সব হচ্ছে পূর্ব দিকের জনপদ, অবশ্যই এটা হচ্ছে পূর্ব দিক। কোন দিকে? পূর্ব দিকের জনপদ, অর্থাৎ সব পূর্ব দিকের জনপদ। হরিকেল সম্পর্কে আসবে শুধু অবস্থান, আর কিছু আসবে না। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই তিনটা জেলার নাম লিখবা। যারা এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জানো না, কয়টা জেলা এখানে? এখানে হচ্ছে তিনটা অঞ্চল, এটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। বান্দরবন, বান্দরবান বা বান্দরবন বলে তো বলা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের হরিকেল। এরপর আমরা চলে যাবো বরেন্দ্র। এই প্রাচীনকালের বা প্রাচীনকাল না, তোমরা হয়তো বা বিভিন্ন অনলাইন বা হিন্দি সিরিয়ালে দেখবা যে যখন ইংরেজদের দ্বারা বাংলাচন করা, এখন বলে না যে কেমন আছো, সেই রকমই বরেন্দ্র রচনা ভারেন্দ্রা, BRANDRA, তো তখন তারা তথাকথিত ভাবে করছে। আচ্ছা, এইটার যেটা অবস্থা সেটা হচ্ছে উত্তরবঙ্গ তো গঙ্গা করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। এক মিনিট wait। ওটা ছিল, সেটা হচ্ছে অবস্থান গঙ্গা ও করতোয়া মধ্যবর্তী অঞ্চল। করটা কোথায়? করতা ছিল, মনে আছে করো, পূর্বে আমাদের করথা সম্পর্কে কথাবার্তা বলা হয়েছিল। তো এই করতা নদী এবং গঙ্গা নদী, অর্থাৎ গঙ্গা বা আকাশে যদি এই নামগুলো, এটাকে বলা হচ্ছে বরেন্দ্র। অর্থাৎ বরেন্দ্র হচ্ছে গৌড় এবং তোমার পুণ্ডর যে নিকানেছি, অর্থাৎ আমি জিনিসটা অবস্থান দেখাতে পারি এই প্রশ্ন। আচ্ছা, এই যে অঞ্চলটা, অর্থাৎ তোমার এই যে অঞ্চলগুলো, এইখানে কিছু কিছু অঞ্চল আমাদের, অর্থাৎ গঙ্গা এবং করতা, অর্থাৎ এই যে পদ্মা ছিল এই পাশে, করতা ছিল এই পাশে, এই যে মধ্যের অঞ্চলটা, এটাকে ধরা হচ্ছে তোমার আমাদের বরেন্দ্র হিসাবে। আমরা যদি ম্যাপে দেখি, অর্থাৎ আমাদের যে প্রাচীন ম্যাপটা সেটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা খুব সহজে বুঝে পাবো। এই দেখো বরেন্দ্র কোথায় ছিল। আচ্ছা, এবার বরেন্দ্র সম্পর্কে আমাদের কোনো তথ্য আছে নাকি, সেটা হচ্ছে কি, এই বরেন্দ্র জাদুঘর, অর্থাৎ এই বরেন্দ্র নাম করে একটা জাদুঘর তো প্রতিষ্ঠা হয়েছে 1910 সালে। কোথায়? রাজশাহীতে। সরি, হ্যাঁ, রাজশাহীতে। সেটা হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। 1910 সালে রাজশাহীতে এই বরেন্দ্র নাম করে বরেন্দ্র গবেষণা জাদুঘর তৈরি করা হয়। এবং এর অন্যতম হচ্ছে আমাদের সন্ধ্যাকর নন্দী, অর্থাৎ আমাদের সন্ধ্যাকর নদী নামে একটা লেখক ছিল, আমরা প্রথম ক্লাসে জানি যে সন্ধ্যাকর নন্দী তার রামচরিতম কাব্যগ্রন্থে, রামচরিতমানন্দ যে কাব্যগ্রন্থ ছিল সেটা হচ্ছে, তিনি বলে যে গঙ্গা করতোয়া যে মধ্যবর্তী অঞ্চল, তাই হচ্ছে আমার বরেন্দ্র। তো আশা করি বরেন্দ্র সম্পর্কে যা যা ছিল বা যা যা না ছিল সবকিছু বলা হয়েছে। এবার আছি আমাদের প্রিভিয়াস, অর্থাৎ তথাকথিত যে কয়গুলো ছিল, এবার তা ব্যতীত বর্তমান যে জনপদ গুলো আছে, অর্থাৎ এ ব্যতীত আমি তো বলছিলাম যে 16 জনপদ এবং খুঁটিনাটি যেগুলো আছে এগুলো একটু একটু করে ব্যাখ্যা করে দিই। এগুলো অথচ ম্যাপ থেকে আসে না, কারণ এগুলো খুব রেয়ার। এগুলো টপিকে তোমার যেগুলো পুরো প্রাচীন কালের যে এমসিকিউ গুলো আছে বা পূর্বের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো একটু দেখলেই হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ কি? বাকেরগঞ্জের আছে হচ্ছে অবস্থান হচ্ছে বরিশাল, খুলনা, বাগেরহাট। অর্থাৎ বরিশাল, খুলনা, বাগেরহাট যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে বাকেরগঞ্জ। তোমরা জাস্ট এগুলোর অবস্থান দেখবা। বরিশাল,
খুলনা, বাগেরহাট। ইনশাল্লাহ কোনোদিন যদি ডিজিটাল বোর্ড কিনতে পারি তখন এই ক্লাসগুলো আবার ডিজিটাল বোর্ডে নেওয়া হবে, খুব ভালো করে নেওয়া হবে। এরপরে আছে হচ্ছে আমাদের সপ্তগাঁও। সপ্তগাঁওর অবস্থান কোথায়? হচ্ছে খুলনা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল। খুলনা তীরবর্তী অঞ্চল। এবং এই সম্পর্কে আরো কিছু যে তথ্য দিই সেটা হচ্ছে কি, এটা ছিল হচ্ছে পালদের, অর্থাৎ আমরা জানি যে মৌর্যগুপ্ত পাল সেন, এই পালদের পিতৃভূমি ছিল হচ্ছে আমাদের এই সপ্তগাঁও। তো এটা ছিল হচ্ছে সপ্তগাঁও পালদের পিতৃভূমি ক্ষেত্রে। যখন আমরা পালদের সম্পর্কে শুনবো তখন দেখবে এই জিনিসটা খুব সহজে কানেক্ট হবে, পালদের পিতৃভূমি। অর্থাৎ আমরা যে জানি যে আমাদের ধারাবাহিক রাজবংশ আছে যেটা মৌর্যগুপ্ত পাল সেন, এই সে পালদের পিতৃভূমি হচ্ছে এই সপ্তাহে, অর্থাৎ খুলনা ও বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল। আচ্ছা, তারপরে আসে সেগুলো একটু দেখি। এটা হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুরের কোথায় আছে? এটার অবস্থান হচ্ছে বর্তমান মুন্সিগঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চল, অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জ জেলা। পার্শ্ববর্তী অঞ্চল ছিল হচ্ছে আমাদের বিক্রমপুরের অবস্থান, এবং ছিল কামরূপ। কামরূপের অবস্থান সম্পর্কে বলা হতো হচ্ছে ভারতের জলপাইগুড়ি ও আসামের কামরূপ জেলা নিয়ে গঠিত। ভারতের জলপাইগুড়ি ও আসামের কামরূপ জেলা নিয়ে গঠিত। ক্লাসগুলো তোমরা একটু মানে 1.25x দেখতে পারো, বুঝছো? কারণ তাতে তোমাদের এই যে আমি লিখি এই টাইমগুলো তোমাদের কনজিউম হবে না এবং ওয়েস্ট হবে না। যেহেতু আমার লিখে লিখে করতে হয় সেটা তো কিছু করার নেই, কারণ এখন এত তথ্য একবার বলে দেওয়া সম্ভব না। তো তোমরা চাইলে 1.25x দিয়ে এটা একটু করতে পারো। করলে যেটা হবে যে তোমাদের টাইমটা একটু সেভ হবে, 1.5x দিয়ে করতে পারো। কারণ কথাবার্তা তো অতটা ভারী ভারী কথা না, তোমরা ফার্স্ট পড়াশোনা শুনতে পারো। যদি যদি মনে হয় যে বয়স কোনো জায়গায় ব্রেক করতেছে তাহলে আমি বলবো 1.25 দিয়ে দেখো। আচ্ছা, এরপর হচ্ছে অবস্থান হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের যে অবস্থানটা ছিল এটা হচ্ছে আমাদের বরিশাল। বরিশাল অনেকগুলো, বাকেরগঞ্জে বলো বা ওই পাশে, এটা বরিশাল। বরিশালের পরে হচ্ছে পিরোজপুর, পটুয়াখালী। পিরোজপুর, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ। এখানে একটা তথ্য সেটা হচ্ছে কি, এই যে চন্দ্রদ্বীপ, এইটার তোমার মূল ভূখণ্ড বলা হতো হচ্ছে বরিশালকে। অর্থাৎ বরিশাল, অর্থাৎ ইউনাইটেড কিংডম অফ বরিশাল, এখান থেকে হচ্ছে আমাদের এইটার যে মেইন কন্ট্রোল এটা পরিচালিত হতো। আর কোনো তথ্য আছে তো? হ্যাঁ। আচ্ছা, এ ছিল হচ্ছে আমাদের জনপদ। এরপরে আরেকটা মানে একটু কথাবার্তা আছে, 10 মিনিট লাগবে জাস্ট। ওইটা হইলেই আমাদের মোটামুটি জনপদের যত টপিক ছিল বা জনপদ সম্পর্কে সব শেষ। এরপরের দিন আমরা আরেকটা ক্লাস দেবো, সেটা সবকিছু রেডি আছে, এটারও সবকিছু রেডি। আমরা পরবর্তীতে ধারাবাহিক সেগুলো ক্লাস দিয়ে যাবো। সেটা হচ্ছে খুবই, তো এটা থেকে প্রশ্ন, সেটা হচ্ছে তাম্রলিপ্ত জনপদ। তাম্রলিপ্ত হচ্ছে গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে তমলিতিস নামে যে বন্দরনগরীর কথা ছিল তাই হচ্ছে আমাদের প্রাচীনতম বন্দর। অর্থাৎ এই যে তাম্রলিপ্ত বা তাম্রলিপ্ত একটা বন্দর, এটা হচ্ছে তাম্রলিপ্ত বন্দর। এটা হচ্ছে গ্রিক, অর্থাৎ গ্রিক আমাদের পণ্ডিত টলেমি, টলেমির নামটা শুনছে তার
মানচিত্রে তমলিতিস নামে একটা অঞ্চল, নামটা লিখ দেওয়া হয় কি মানচিত্রে তমলিতিস। এই তমলিকিস নামে যে অঞ্চলটা ছিল তার নামে হচ্ছে তামলিক, এবং ক্লাডিয়াস টলেমি অর্থাৎ টলেমি কে ছিলেন, তার পুরো নাম হচ্ছে ক্লাডিয়াস টলেমি। যা বলবো ফুল বলবো, ক্লাডিয়াস টলেমি, নামটা একটু শোনো, ক্লাডিয়াস টলেমি। এবং এই ক্লাডিয়াস টলেমি যে ছিল তার গ্রিক জ্যোতির্বিজ্ঞান ভূগোলবিদ, এবং এই বন্দরকে কেন্দ্র করে হচ্ছে তাম্রলিপ্ত, অর্থাৎ যে তাম্রলিপ্ত বন্দর আছে সেটা কেন্দ্র করে আমাদের তাম্রলিপ্ত জনপদ এটা সংগঠিত হয় বা এটা করতে হয়। এটার অবস্থান ছিল হচ্ছে হরিকেলের দক্ষিণে, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, অর্থাৎ হরিকেল জনপদের দক্ষিণে, যেখানে বঙ্গোপসাগর যে পতিত হয়েছে, বঙ্গোপসাগর গিয়ে পতিত হয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তমলুক নামক জায়গাটি ছিল এর প্রাণকেন্দ্র, অর্থাৎ বর্তমান ভারতের মেদিনীপুর জেলার, আমি বললাম না মেদিনীপুর তমলুক ছিল হচ্ছে এটার প্রাণকেন্দ্র। তো এই ছিল হচ্ছে আমাদের তাম্রলিপ্ত জনপদ বা তাম্রলিপ্ত সম্পর্কে। এরপরে একটা সেটা হচ্ছে গঙ্গাড়ি রাজ্য। এই গঙ্গাড়ি রাজ্য হলে আমাদের প্রাচীন বাংলার যত জনপদ, যত তথ্য আছে সব শেষ হয়ে যাবে। অনেক কিছু বুঝছো, লেখার প্রয়োজন না, জাস্ট মুখে বলে দিই, এগুলো একটু খেয়াল করে শুনে নেবা। আচ্ছা, গ্রিক পর্যটক মেগাস্তিনিস তার গ্রন্থে একটা অঞ্চলের নাম উল্লেখ করে যার নাম হচ্ছে গঙ্গাড়িয়া রাজ্য, অর্থাৎ বললাম না যা কিছুদিন বা হিউয়েন সাং। তো গ্রিক এখন হচ্ছে মেগাস্তিনিস, মেগাস্তিনিস, তার বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। তো যারা এই যে এরা গ্রিকরা আসে হচ্ছে নিজেদের ধর্ম এটা প্রচার বা এরা ঘুরে যেত, যে তাদের বইটা লিপি করতে কত, এইটার নামই হচ্ছে তারা প্রচার বইতে এটা উল্লেখ পাওয়া যায়। এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা অঞ্চল, তীরে ছিল। এরপরে আছে সেটা হচ্ছে কি গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, অর্থাৎ আলেকজান্ডার যখন ভারত করে, যখন ভারত আক্রমণ করে তখন গঙ্গাটি রাজ্যের পরাক্রমের কাহিনী শুনে শঙ্কিত তিনি পশ্চিম ভারতে ফেরত যান। অর্থাৎ এই আলেকজান্ডার গঙ্গাটি রাজ্যের এই যে মানুষের বা এদের যে মেগাস্তিনিসের ব্যাখ্যা বা অন্যান্য ব্যাখ্যা থেকে এই রাজ্যের যে আধিপত্য সম্পর্কে তারা জানতে পারে, তখন তিনি যে যমুনার পশ্চিম পার, অর্থাৎ কি যমুনা নদীর যে পশ্চিম পার, এগুলো পরিস্থিতি একটু আসতে পারবে আসলে, দেখে দাও, পশ্চিম পার হতে এই লোক বিতাড়িত বা পালিয়ে চলে যায়। তো এই ছিল হচ্ছে আমাদের তোমার খুঁটিনাটি প্রাচীন বাংলা জনপদ সম্পর্কে। আমরা যা যা পড়েছি হচ্ছে আমরা রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের 16টি জনপদ আছে, যে পূর্ণবঙ্গ, সমতট, গৌড়, রাঢ়, হরিকেল, বাকেরগঞ্জ, বরেন্দ্র, সপ্তগ্রাম, বিক্রমপুর, কামরূপ, চন্দ্রদ্বীপ, আর হচ্ছে তাম্র বন্দর, এবং হচ্ছে গঙ্গাড়ি রাজ্য। এবং এই যে খুঁটিনাটি যা যা বললাম, ক্লাসগুলো বললাম, যদি পারো একটু 1.2x দিয়ে দেখতে পারো, 1.25x দিয়ে দেখলে, এই গুণ দেখলে তোমাদের হয়তো বা কথাবার্তা বলতে সুবিধা হবে। এখন যে কথাটা বলতেছি এই ফ্লোতে যদি বলি সমস্যা নাই, কিন্তু যখন ক্লাসে করা লিখি বলি তো তখন গলাটা অত ফ্লোতে থাকে না। তো এই ছিল সাধারণ জ্ঞানের আমার প্রাচীন বাংলা জনপদ। এতক্ষণ যা যা বলছি আশা করি এই ক্লাসটা যদি কেউ ভালো করে দেখো, আজ তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। তো এরপরে আমরা বিভিন্ন রাজবংশ সম্পর্কে ভিডিও বানাবো, সেই অবধি সাথে থাকো, পড়াশোনা করতে থাকো। তো এই ছিল আজ অবধি। তো যারা যারা এই অবধি ছিল সবাইকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।